স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন বিভাগীয় খবরে। ভিন্ন রকম সংবাদ নিয়ে আমাদের এই আয়োজন আজ থাকছে ঢাকা বিভাগের জেলাগুলোর খবর। সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। গত 11 বছর ধরে মৌমাছির চাক বসছে রাজবাড়ির একটি গ্রামের বাড়িতে। চলতি বছর দোতলা একটি বাড়ির চারপাশে বসেছে অন্তত 20টি মৌমাছির চাক। অবাক করা বিষয়, দীর্ঘদিন ধরে মৌমাছির চাক থাকলেও বাড়ির কোনো সদস্যদের আক্রমণ করেনি মৌমাছি। আর মৌচাক থাকায় বাড়িটি মৌমাছি বাড়ি হিসেবে পরিচিতি পেয়েছে এলাকায়। বাড়ির বাইরে থেকেও দেখা মিলছে মৌমাছির চাক। দোতলা বাড়ির পুরোটা জুড়েই বসেছে ছোট বড় প্রায় 20টি মৌচাক। রাজবাড়ী সদরের কানাডা বাজার এলাকায় সেকান্দার মুন্সির বাড়িতে 2015 সাল থেকে শীতকালে বাসা বাঁধে মৌমাছি। 4 মাস থেকে আবার ফিরে যায়। বাড়ির মালিক জানান, পরিবারের সদস্যদের কখনো আক্রমণ করেনি মৌমাছি। মধু বিক্রির টাকাও তারা দান করে দেন মসজিদ মাদ্রাসায়। আমাদের এখানে বাড়িতে আজকে প্রায় 8-9 বছর চাকটা পরে 2015 সাল থেকে। তো আজ পর্যন্ত আমাদের কোনো ডিস্টার্ব করে নাই। আর আলহামদুলিল্লাহ আমরা সবাই নিচে চলাফেরা করি, কোনো রকম সমস্যা হয় না। মধু বেচা টাকাটা মূলত আমরা নেই না, এই টোটাল টাকাটাই মানে আমার ভাগে যেটা আসে ওইটা আমি মসজিদ মাদ্রাসায় বা এতিমখানায় দান করে দিই, এটা আমি রাখি না। এই শীতের সরিষা যখন বনে সেই সময় হচ্ছে চাকগুলি পরে একদম সরিষা লিচু ফুল থাকা অবস্থায় চাকগুলি যায় না, লিচু যে শেষ হয় তখন চলে যায়। আর প্রতি বছরই থাকে এবং এইবারে যে মধু হয় এই মধু বেচার টাকা ওনারা নেয় না, সমান ভাগ করে দিয়ে দেয়, ওনার টাকা মসজিদে দিয়ে দেয়। প্রতি মাসে একবার নির্দিষ্ট সময় মৌয়ালারা এসে মধু সংগ্রহ করেন। খাঁটি মধু কিনতে অনেকেই ভিড় করেন সেকান্দার মুন্সির বাড়িতে। এখানে অনেক বাড়ি আছে, আপনি দেখতেছেন। হ্যাঁ, কোনো বাড়িতেই পড়ে না, এটা একমাত্র এই বাড়িতেই আসছে আর কি চাকটা। এবং এটা 5 থেকে 7 বছর বেশি হবে এখানে আপনার পড়ছে। এবং অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসছে। আমি আসছি সাভার থেকে, রাজবাড়ির আশপাশের অনেক লোক আসছে। শুনলাম এক বিজনেসম্যান বড় একজন ভাইও আসছে নাকি নিতে মধুটা। পিওর মধুটা পাওয়া আসলে দুষ্কর, এই জন্য এটা নিজে দেখে নিতে পারতেছি। ভালো লাগতেছে, মনের কাছে এটা তৃপ্তি লাগতেছে যে নিজে দেখে নিচ্ছি, নিজে মৌচাক থেকে কাটছে। আমি এ পর্যন্ত দেখিনি যে একটা বিল্ডিংয়ে এত পরিমাণ মৌচাক হয় আর কি বাঁধে, কিন্তু আমি দেখে এসে নিজের কাছেও ভালো লাগতেছে আর পিওর মধু আমি নিতে পারতেছি এটার জন্য। মধু তো আসলে আমাদের আল্লাহ রসুলও পছন্দ করতেন এবং মধুর পিওর মধু নেওয়ার জন্য আমরা আসছি রাজবাড়ি থেকে। আসলে দেখে খুবই ভালো লাগছে। কৃষি কর্মকর্তা বলছেন, মৌমাছি নিরাপদ ও দূষণমুক্ত এলাকায় থাকতে পছন্দ করে। এই বাড়িটিতে সেই পরিবেশ পায় বলেই হয়তো তারা বাসা বাঁধে। দিন দিন মৌমাছির সংখ্যা কিন্তু কমে যাচ্ছে। বিভিন্ন বায়ু দূষণ বা প্রাকৃতিক বিভিন্ন দ্রব্যের দূষণের কারণে দিন দিন মৌমাছি সংখ্যা কমে যাচ্ছে। তো এটা হচ্ছে যে আশার বাণী যে আমাদের এখন বিভিন্ন জায়গাতে মৌমাছি উঁচু বিল্ডিং বা উঁচু গাছে যেগুলো বাসা বেঁধে তারা মৌচাক প্রাকৃতিকভাবে তৈরি করছে। এভাবে যদি হতে থাকে তাহলে আমাদের যে মৌমাছির যে সংকট ছিল সেটা উত্তরণ সম্ভব হবে। সিকান্দার মুন্সির বাড়িটি এলাকায় পরিচিতি পেয়েছে মৌমাছি বাড়ি নামে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। পৌষ সংক্রান্তি উপলক্ষে মাদারীপুরে শুরু হয়েছে 300 বছরের ঐতিহ্যবাহী লোকমেলা ও কবিগান। জেলার রাজৈর উপজেলার কদমবাড়ি মহামানব গণেশ পাগল সেবাশ্রম সংঘ ও খালিয়ার সেন্দিয়ায় চলছে সপ্তাহব্যাপী কবিগান ও অর্ধমাসব্যাপী পৌষ মেলা। এতে দূর দূরান্ত থেকে হাজার হাজার দর্শক উপস্থিত হয়েছে মেলা প্রাঙ্গণে, যেখানে রয়েছে সহস্রাধিক স্টলও। মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়িতে গণেশ পাগল সেবাশ্রম সংঘে শুরু হয়েছে ঐতিহ্যবাহী লোকমেলা ও কবিগান। প্রতি বছর 15 জানুয়ারি থেকে 22 জানুয়ারি পর্যন্ত সপ্তাহব্যাপী কবিগানের আয়োজন করা হয়। কবিগানে এবছর অংশ নিয়েছেন বাংলাদেশ চারণ কবি সংঘের সহসভাপতি কবি স্বপন সরকার, কবি তিমির সরকার সহ প্রায় অর্ধশত কবি। অনেক পুণ্যার্থী এখানে আসেন তাদের পুণ্য সঞ্চয় করার জন্য। আমরা তাদের সেবায় তার প্রতিনিধি হিসেবে থাকি। আমাদের জন্য প্রার্থনা করবেন, আমরা যেন ধারাবাহিকভাবে এই কবিগান চালিয়ে যেতে পারি। মেলায় আসা দর্শনার্থীরা জানালেন তাদের অনুভূতির কথা। এই সম্পদটা বিশ্বের কোথাও নাই, শুধু এই বাংলাদেশেই হয়। তো
আমরা সহশিল্পীদ্বয়, আমরা শেষ জীবনে আমাদের সারা জীবন মানুষকে আনন্দ দেই। আমি আসলে চীন থেকে আসছি এই মেলা উপলক্ষে। এই পশ্চিমবঙ্গ মেলাটা আসলে আমার খুব ভালো লাগে, আর আমি খুব কাজ করে মেলায় আসছি, কেনাকাটা করবো, গরবা খেলবো, রাত্রে মেলা মানে গান টান শুনে তারপরে ঘুরে বাড়ি যাবো। আমার মা, দিদির সঙ্গে আমরা মেলায় ঘুরতে আসছি, অনেক কেনাকাটা করছি। ছোটবেলা থেকে মেলায় আসছি, আর এটা হাত পর্যন্ত হয়, আর অনেক দূর দূর দূরান্ত থেকে লোকজন আসে। মৃত্যুর আগ পর্যন্ত বিশ্ব মানবতার জন্য কবি গান গেয়ে যাওয়ার প্রত্যয় তাদের। কবি গানটা বাংলার লোক সংস্কৃতির একটা বিশেষ অঙ্গ। কবি গান এমন একটি গান, এটা আমাদের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সর্বধর্ম সমন্বয়ে আলোচনা করে সাধারণ লোকে মনের খোরাক এনে দেয় এই কবি গানে। শ্রবণ করলে মানুষের মধ্যে এমন জ্ঞান প্রস্ফুটিত হয়, অসত্য দূরীভূত হয়, মনুষ্যত্ব জাগ্রত হয়। এবং এই মনুষ্যত্ব জাগ্রত হতে গেলে যখনই মনুষ্যত্ব জাগে তখন মানুষের কোনো ভেদক জ্ঞান থাকে না। প্রায় ৩০০ বছরের ঐতিহ্যবাহী এ মেলায় পসরা সাজিয়ে বসেছে ১,০০০-এরও বেশি বিভিন্ন ধরনের স্টল। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। গোপালগঞ্জে অনুষ্ঠিত হলো দিনব্যাপী গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠা উৎসব। মাঘের স্নিগ্ধ সকালে শেখ ফজিলাতুন্নেসার সরকারি মহিলা কলেজে অনুষ্ঠিত পিঠা উৎসবে বাহারি পিঠার সমাহার দেখা যায়। এতে পিঠা খাওয়া সহ নেচে গেয়ে আনন্দ উৎসবে মেতে ওঠেন শিক্ষক, শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ। পিঠা বাঙালি সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। এই ঐতিহ্য ফুটিয়ে তোলার মধ্য দিয়ে গোপালগঞ্জে অনুষ্ঠিত হলো দিনব্যাপী গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠা উৎসব। শীতের অন্যতম অনুষঙ্গ পিঠা। গোপালগঞ্জের শেখ ফজিলাতুন্নেসা সরকারি মহিলা কলেজ ক্যাম্পাসে ২০টি স্টলে দেখা মেলে প্রায় শতাধিক পিঠার সমাহার। কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এই পিঠা উৎসব। চিতই, ভাপা, পুলি, তক্তি, নকশি পিঠা, ডিমের পুডিং, পাটিসাপটা, ঝাল চন্দ্রকোনা, চন্দনকুলি, খেজুর গুড়, নারকেলের চিড়া, রসপান, হৃদয় হরণ, গোকুল পিঠা সহ হরেক রকমের পিঠা নিয়ে বসেন ক্রেতারা। আমি আজকে বানিয়েছি চিকেন পিঠা, ভাপা পুলি আর ফিরনি, এই তিনটাই করছি আজকে। আমি পিঠা বানিয়েছিলাম মুরগির মাংসের ঝাল পিঠা আর গুড় পুলি পিঠা। তো মুরগির মাংসের ঝাল পিঠা ওটা বানানো শেষ, মানে বিক্রি শেষ হয়ে গেছে, ওটা ভালোই সেল হয়েছে। আমরা প্রথমবার পিঠা বানিয়েছি, আমাদের মহিলা কলেজ থেকে অনেক ভালো সাড়া পেয়েছি, আমাদের অনেক ভালো, আর স্যার ম্যামরা আমাদেরকে অনেক বেশি উৎসাহ জানিয়েছে। অনেক ভালো লাগছে পিঠা উৎসবে। আর ফার্স্ট টাইম এখানে উৎসব হচ্ছে, আমরা ফার্স্ট টাইম করছি, প্রতি বছর এটা উৎসব চাই। আর আমাদের পিঠা ছিল নকশি পিঠা, ভাজা পিঠা, তক্তি পিঠা, দুধ পাকুড়া, পান পিঠা, শিয়ে পিঠা। পিঠার স্বাদ নিতে কলেজ ক্যাম্পাসে ভিড় করেন শিক্ষক, শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। নেচে গিয়ে আনন্দে উৎসবে মেতে ওঠেন তারা। প্রথম কলেজে ভর্তি হয়েই যে পেয়েছি তাতে আমাদের অনেক ভালো লেগেছে। আমরা বন্ধুরা এখানে অনেক স্টল ঘুরেছি, পিঠা খেয়েছি। পিঠা হচ্ছে বাঙালির উৎসব বা বাঙালির একটা ঐতিহ্য, যেটা প্রায় হারিয়ে যেতে বসেছিল। সেই পিঠাকে সবার সামনে পরিচিত করে সবাই মিলে যে মেয়েরা আজকে যে আনন্দ করলো, সত্যি এটা অনুসরণীয়। আমরা ভবিষ্যতে এ ধরনের উদ্যোগকে বজায় রাখবো। প্রতি বছরে যদি এটা হয় তাহলে আমাদের জন্য খুবই ভালো হয়। আমাদের কলেজে আমরা যখন ফার্স্ট ইয়ারে আসছি তখন এরকম ছিল না, আমরা সেকেন্ড ইয়ারে উঠার পরে আমরা এই অনুষ্ঠানটা পাইছি। ধন্যবাদ প্রিন্সিপাল স্যারকে এই সব উৎসবের জন্য। গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে ও সকলকে আনন্দ দিতে আগামীতেও পিঠা উৎসব আয়োজনের আশা কর্তৃপক্ষের। এই পিঠা উৎসব এটা আসলে বাঙালির একটা চিরাচরিত ঐতিহ্য এবং এটাকে আমরা লালন পালন করি এবং এটা আমরা আসলে মনে প্রাণে ধারণও করি। আমি যেহেতু অধ্যক্ষ হিসেবে যতদিন থাকি, আমার যেহেতু এই যে উৎসব এবং উদ্দীপনা আমি দেখেছি মেয়েদের ভিতরে যে সাড়া দেখেছি, আমি আশা করি যে আমি আগামীতে যদি আমি এখানে থাকি ইনশাআল্লাহ এটাকে আমি অব্যাহত রাখব। ঐতিহ্য ধরে রাখতে প্রতি বছরই পিঠা উৎসবের আয়োজনের দাবি দর্শনার্থীদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। বয়স 7 বছর, কিন্তু
মাত্র 7 মাসে কুরআন মুখস্থ করে হাফেজ হওয়ার অসাধারণ কীর্তি গড়েছেন নেত্রকোনার জুনায়েদ আহমেদ। তার এই অনন্য কৃতিত্বে আনন্দিত মাদ্রাসা শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়রা। বয়স 7 বছর, মাত্র 7 মাসেই সম্পূর্ণ কুরআন মুখস্থ করে হাফেজ হওয়ার অসাধারণ কীর্তি গড়েছেন নেত্রকোনার জুনায়েদ আহমেদ। আশুলিয়ার দারুল কুরআন তালিমুল ইসলাম মাদ্রাসার ছাত্র সে। আমি বড় একটা আলেম হতে চাই। আমি আলেম হইয়া দ্বীনের খেদমত করবো, কোরআনের খেদমত করবো। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। 2 ভাই 1 বোনের মধ্যে বাবা মার দ্বিতীয় সন্তান জুনায়েদ। স্বজনরা জানিয়েছেন ছোটবেলা থেকেই ধর্মীয় বিষয়ে তার বিশেষ আগ্রহ ছিল। জুনায়েদের এই অর্জনে গর্বিত তারা। জুনায়েদ আমার ভাতিজা। আমি আশুলিয়া বাইপেল দারুল কুরআন তালিমুল ইসলাম মাদ্রাসায় হেফজ বিভাগে খেদমত করি। আমার ভাতিজা আমার কাছেই পড়াশোনা করেছে। হেফজ 7 মাসে কমপ্লিট করেছে। ওর বয়স মাত্র 7 বছর। সকলেই তার জন্য দোয়া করবেন। মাদ্রাসার শিক্ষকরা জানিয়েছেন জুনায়েদের মেধা ও অধ্যাবসায় তাকে এত দ্রুত সফল হতে সাহায্য করেছে। ছেলে হিসাবে খুবই ভালো, তার মেধা বুদ্ধি খুবই ভালো। আমরা গর্বিত জুনায়েদকে নিয়ে। আপনারা সকলেই আমাদের জন্য দোয়া করবেন যেন জুনায়েদের মতন অসংখ্য কোরআনে হাফেজ আমরা তৈরি করতে পারি। হাফেজ জুনায়েদ আহমদ মাশাআল্লাহ মাত্র 7 মাসে দারুল কোরআন তালিমুল ইসলাম বসুন্ধরা মাদ্রাসায় হেফজ সম্পন্ন করেছে। এটাও একটা আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা জীবন্ত মুজিজা। আমরা হাফেজ জুনায়েদের জন্য, তার বাবা মা, তার পরিবারের জন্য শুভকামনা জানাচ্ছি। জুনায়েদের এই সাফল্যে খুশি স্থানীয়রাও। তাদের মতে জুনায়েদের মতো প্রতিভা দেশ ও সমাজের গর্ব। সে 7 বছরে পবিত্র কোরআন শরীফ হেফজ করেছে। আমি দেশবাসীর কাছে দোয়া চাই এবং দোয়া করি সেজন্য ভবিষ্যতে বিশ্বজয়ী হাফেজ হয়ে সারা বাংলাদেশের মুখকে উজ্জ্বল করতে পারে। প্রথমে দেখছি এত অল্প বয়সে পড়াশোনা করে এত ভালোভাবে আগেতে যেতে পারে নাই। এই ছাত্রের জন্য আমাদের সবার জন্য, সবার পক্ষেতে, মাদ্রাসার পক্ষেতে দোয়া রইল। তার বাবা মা এবং তাকে যে টিচাররা গাইডলাইন করেছে তাদেরকেও আমি আমার অন্তরস্থল থেকে আমি শুভেচ্ছা বা মোবারকবাদ জানাচ্ছি। মাদ্রাসার অন্যান্য শিক্ষার্থীরাও জুনায়েদের কৃতিত্বে অনুপ্রাণিত হয়ে কুরআন শিক্ষার প্রতি আগ্রহী হচ্ছে। এমন প্রতিভা ভবিষ্যতে দেশ ও ধর্মের সেবায় আলোকিত ভূমিকা রাখবে, এটাই প্রত্যাশা সবার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এই ছিল আজকের বিভাগীয় খবরে। আগামীকাল নতুন স্বাদ ও ভিন্ন গল্পে আবারও হাজির হব, সাথেই থাকবেন।